প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছে আমি মাশরুফা এবং আমাদের আজকের আলোচনার বিষয় নিরাপদ খাদ্য আইন 2013। খাদ্যের নিরাপত্তার বিষয়টি আমাদের সাম্প্রতিককালে আমাদের সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়ে আইনের আলোকে আপনাদের কিভাবে আলোকপাত করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা বিষয়ভিত্তিক প্রশ্নই আমাদের করে থাকবেন। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ কাউসার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে নিরাপদ খাদ্য আইন 2013 এই আইনটির মূল উদ্দেশ্য বা স্পিরিটটা আসলে কি? আসলে এই আইনটি খুব সাম্প্রতিক সময়ে পাশ হয়েছে। তো এই আইনের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যে নিরাপদ খাদ্য প্রাপ্তির যে অধিকার সেটা নিশ্চিত করা এবং খাদ্য উৎপাদন, মজুদ, বিপণন, বিক্রয় এই প্রতিটি স্তরে যাতে একটা সমন্বয় সাধন করা যায় এবং একটা কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে, এবং সেই সাথে বাংলাদেশে খাদ্য সংশ্লিষ্ট সকল কার্যক্রমে যেসব সংস্থা জড়িত আছেন সেসব সংস্থার মধ্যে একটা সমন্বয় সাধন করাও এই আইনের একটা অন্যতম প্রধান উদ্দেশ্য। মানে পুরো চ্যানেল দিয়ে একটা খাদ্য ডিস্ট্রিবিউশন একেবারে উৎপাদন থেকে শুরু হয়ে ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত যে চক্রটা আছে, যে ধাপগুলো আছে, সমস্ত ধাপে একটা সমন্বয় সাধন করা। আচ্ছা, তো এই আইনে খাদ্যের সংজ্ঞায়নে মানে ডেফিনিশন গুলোতে আসলে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? এই আইনে খাদ্যের একটা ব্যাপক একটা বড়সড় একটা সংজ্ঞায়ন করা হয়েছে। এখানে আমরা যেগুলো আমরা প্রচলিত খাদ্য বলতে যেসব বিষয় বুঝি, যেমন চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, এগুলোর পাশাপাশি পানীয় যেমন সাধারণ পানি থেকে শুরু করে মিনারেল ওয়াটার, এনার্জি ড্রিঙ্ক, সেগুলো খাদ্যর সংজ্ঞায়নের সাথে এটা অন্তর্ভুক্ত আছে। সেই সাথে খাদ্য উপকরণ, কাঁচামাল, যেগুলো আমরা খাদ্য প্রস্তুতকরণে আমরা মানে খাদ্য ব্যবসায়ীরা ব্যবহার করেন এবং যেগুলো মানুষ আহার্য হিসেবে তার পুষ্টির জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য আহার্য হিসেবে গ্রহণ করেন, সেগুলো খাদ্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ কাঁচামাল থেকে শুরু করে র মেটেরিয়াল, খাদ্য উপকরণও খাদ্যের সংজ্ঞায়নের ভিতর ঢুকানো আছে। আচ্ছা, তো এর মধ্যে কি যে যদি ইম্পোর্টেড কোনো খাদ্য থাকে সেটাও কি এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে? আমদানি পর্যায়ে এটা খাদ্যের, যেমন আমরা প্যাকেট ফুড বা যেরকম কন্টেইনার ফুড যেগুলো দেখি আর কি। তো এই আইনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা যে বিষয়টি বলা আছে, তো এই বিষয়টা আসলে কি এবং এর দায়িত্ব আসলে কি? এই আইনের যে উদ্দেশ্য আমরা যেটা বললাম সেটা বাস্তবায়নের জন্য এই আইনের যে ব্যবস্থাটা রাখা হয়েছে সেটা হচ্ছে একটা জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা প্রতিষ্ঠা করবেন। সেটা 5 সদস্যের একটা কর্তৃপক্ষ। এখানে একজন চেয়ারম্যান থাকবেন, 4 জন সদস্য থাকবেন এবং তাদের প্রধান কার্যালয় হবে ঢাকাতে, এবং তারা যদি প্রয়োজন মনে করেন ঢাকার বাইরেও প্রয়োজনীয় সংখ্যক শাখা অফিস তারা খুলতে পারবেন। তো এই কর্তৃপক্ষের প্রধান কাজটাই হচ্ছে এই যে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকারটা সেটা নিশ্চিত করা এবং এই যে একটু আগে যেটা বললাম যে একদম উৎপাদনকারী থেকে শুরু করে বিক্রেতা পর্যন্ত যে সমন্বয় সেটা তারা মনিটর করবেন এবং যারা এই বিষয়ে কাজ করছে তাদের কার্যক্রম তারা মনিটর করবেন। সেই সাথে খাদ্যের যে গুণগত মান, স্ট্যান্ডার্ড, সেটা তারা নির্ধারণ করে দেবেন এবং সেটা যদি কোনো খাদ্য অন্য কোনো আইনের আওতায় যদি একটা স্ট্যান্ডার্ড অলরেডি যদি এস্টাবলিশ থাকে সেটাকে তারা মেনটেন করবেন, মেনটেন করার জন্য প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা করবেন। আচ্ছা, আমাদের একটা এবং জনসচেতনতা তৈরি করা ওটা তাদের কাজ, এটা অন্যতম প্রধান কাজ। আমাদের একটা টেলিফোন এসেছে, আমরা একটু টেলিফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি, হ্যালো। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে এই আইনটা সম্বন্ধে আমরা সাধারণ মানুষ কি সুবিধা পেতে পারেন? ঠিক আছে, ধন্যবাদ। আমরা কি এই প্রশ্নের উত্তরে চলে যাব? এটার এক কথা আমরা যে বলতে পারি যে এই আইনটা কার্যকর হওয়ার পরে যে সাধারণ মানুষ যেটা উপকৃত হবে, যেহেতু সাধারণ মানুষ আলটিমেট কনজিউমার, তারা তাদের যদি কোনো একটা ফুড প্রোডাক্টের ব্যাপারে, আইটেমের ব্যাপারে যদি কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে তারা ওই যে আমি যে বললাম যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ তারা লিখিতভাবে অভিযোগ করতে পারবেন এবং কর্তৃপক্ষ সেই লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই
কর্তৃপক্ষটা তো নির্ধারিত হবে কি ধরনের খাদ্য বা কি ধরনের তারা একটা মান, তারা একটা স্ট্যান্ডার্ড এটা নির্ধারণ করে দিবেন যে এর বিলো স্ট্যান্ডার্ড হলে পরেই এটা অপরাধ হিসেবে গণ্য হবে এই আইনের আওতায়, এবং সেটাকে আপনার বিচারের সম্মুখীন তারা করবেন। আচ্ছা, তো এই আইনে কি কি বিধি নিষেধের কথা উল্লেখ করা আছে এবং এই বিধিনিষেধগুলো কাদের জন্য আসলে প্রযোজ্য? এই আইনে ধারা 23 থেকে 42 পর্যন্ত বেশ কিছু বিধিনিষেধ কথা বলা আছে, যেমন খাদ্যদ্রব্য প্রস্তুতকরণে বিষাক্ত কোনো দ্রব্য ব্যবহার করা যাবে না, তেজস্ক্রিয় পদার্থ, ভারী পদার্থ এর যে মাত্রাতিরিক্ত, যে একটা মাত্রা নির্ধারণ করে দেওয়া থাকবে, সেই মাত্রার অতিরিক্ত ব্যবহার করা যাবে না, এবং যে নিম্নমানের খাদ্য যে দেখা যায় যে বাজার প্রায় যে নিম্নমানের খাদ্য উৎপাদন সেটাও নিষেধ করা আছে, এবং খাদ্য সংযোজন এডিটিভস যেগুলো আমরা বলি যে এটা সংরক্ষণে, প্রস্তুতকরণে, প্রক্রিয়াজাতকরণে যে এডিটিভ গুলো ব্যবহার করা হয় সেগুলো একটা মাত্রা থাকবে, এই মাত্রার বেশি কেউ এটা ব্যবহার করতে পারবে না, যদি করেন তাহলে এটা এই আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। তো এই ধরনের অনেকগুলোই বিধিনিষেধ এর কথা এই আইনে বলা আছে। তার মানে কনজিউমার হেলথ এন্ড সেফটি ইস্যুটা এখানে খুব ভালোভাবে অ্যাড্রেস করা আছে, খুব ভালোভাবে অ্যাড্রেস করা আছে, এবং এটা মোটামুটি সমস্ত যা যা সম্ভাব্য যেসব ক্ষেত্র আছে সব ক্ষেত্রগুলোই এই আইনের আওতায় আনা হয়েছে, এবং এটা যার জন্য প্রযোজ্য তারা এখানে একদম উৎপাদনকারী থেকে শুরু করে বিপণনকারী, মজুতকারী, বিপণনকারী এবং বিক্রেতা, খুচরা বিক্রেতাও তাদের জন্য এটা প্রযোজ্য। তারা এই বিধিনিষেধগুলা মানবেন, যদি না মানেন তাহলে তার অপরাধ হিসেবে এটা গণ্য হবে। যেমন যারা আপনার মজুতকারী তাদের উচিত হবে, তাদের দায়িত্ব হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ কোনো খাদ্য বা খাদ্য উপকরণ তারা তাদের মজুত করবেন না, কিংবা বিপণনকারীদের তারা এটা সরবরাহ করবেন না, এবং বিক্রেতারও একই ধরনের দায়িত্ব যে মেয়াদ উত্তীর্ণ কোনো খাদ্য বা খাদ্য উপকরণ তারা এটা বিক্রি করবেন না। আচ্ছা, তো এই আইনে খাদ্য ব্যবসায়ী, তারপর উৎপাদনকারী, মজুতকারী বা বিতরণকারী ও বিক্রেতার কি কি দায়িত্ব রয়েছে, মানে এগুলোকে আলাদা করে আইনে বলা রয়েছে? আইনে এটা আলাদা করে বলা আছে যে এটা ধারা আপনার 43 এখানের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে যে প্রত্যেকের কি কি দায়িত্ব আছে। তো এখানে খাদ্য ব্যবসায়ীর কথা একটা শব্দ এসেছে যে খাদ্য ব্যবসায়ী, কারণ খাদ্য ব্যবসায়ী কারা, যে খাদ্য ব্যবসার সাথে সাধারণভাবে যারা জড়িত তারা হচ্ছে খাদ্য ব্যবসায়ী। এখন খাদ্য ব্যবসাটা এটা আপনার ধারা 2(8) এই আইনের বলা আছে যে আবারও যে একটা খাদ্য বা খাদ্য উপকরণের উৎপাদন থেকে শুরু করে এর আমদানি হোক, পরিবহন হোক, বিপণন হোক, বিক্রয় হোক, প্রত্যেকটা স্তরেই যারাই সংশ্লিষ্ট থাকবেন তারা হচ্ছে খাদ্য ব্যবসায়ী। তাহলে খাদ্য ব্যবসায়ীর একটা দায়িত্বের কথা বলা আছে যে যদি দেখা যায় যে কোনো খাদ্য এটা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বা ভেজাল খাদ্য আছে, এটা তো তারা যখনই জানবেন তারা সাথে সাথে সেটা বাজার থেকে প্রত্যাহার করে নেবেন। আচ্ছা, আমরা এই বিষয়টিতে আবার ফেরত আসছি, আমাদের একটা ফোন আছে। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছিলাম, সুমন। জি, বলুন। আচ্ছা, আমার এই যে খাদ্য আইনটা, এটা আমাদের সাধারণ জনগণ আছে, জি হ্যাঁ, এটা আমরা কিভাবে এটা মানে অ্যাপ্লাই করতে পারবো আমরা? আইনের আলোকে কিভাবে উপকৃত হতে পারে? ঠিক আছে, জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা এই বিষয়টি অ্যাড্রেস করেছি একবার যদিও। তো এই ব্যাপারে ওনার প্রশ্নের উত্তর আমি বলতে পারি যে এই আইনের ধারা 66-তে এটা বলা আছে যে কে কিভাবে যদি কোনো খাদ্যের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে তাহলে কোথায় অভিযোগটা পেশ করবেন। এখানে বলা আছে যে প্রথমত কে অভিযোগটা করতে পারেন, এটা যে কেউ করতে পারেন, এটা ভোক্তা করতে পারেন, ক্রেতা করতে পারেন। তো যার বিরুদ্ধে করবেন, যেমন বিপণনকারী হোক, এরপরে আপনার আমদানিকারক হোক, মজুতকারী হোক বা বিক্রেতা, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি লিখিতভাবে পরিদর্শক বা চেয়ারম্যান, এই যে আমি বললাম কর্তৃপক্ষের যে চেয়ারম্যান, এই চেয়ারম্যান বরাবর অথবা তার মনোনীত কোনো প্রতিনিধি তার বরাবরে, কিংবা কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত কোনো মানে পরিদর্শক, তার কাছে উনি লিখিতভাবে অভিযোগ বা কমপ্লেইন করতে পারে। তো এটা তো অনেকটা ডিপেন্ড করবে যে খাদ্যটা কি ধরনের, এটা কি কোনো খাদ্যের কাঁচামাল নাকি আপনার, যেমন কারো যদি অভিযোগ থাকে যে একটা উনি হয়তো দোকান থেকে দেখলেন যে একটা খাবার কিনলেন, একটা প্রোডাক্ট কিনলেন, একটা দেখা গেল যে এটার মেয়াদ
অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে উনি এটা অভিযোগ করতে পারেন যে এটা খুচরা বিক্রেতার, এটা তার দায় দায়িত্ব যে মেয়াদ উত্তীর্ণ খাবার বা সে পরিবেশন করতে পারবে না বা বিক্রি করতে পারবে না। সেক্ষেত্রে তিনি আইনের বিধান লঙ্ঘন করেছেন, এটা অপরাধ সংগঠিত করেছেন, সেক্ষেত্রে অভিযোগটা দায়ের করতে পারবেন। আমাদের আরো কিছু ফোন আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রিকাবি বাজার মুন্সিগঞ্জ থেকে ইসলাম জাহাঙ্গীর বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কিন্তু বহু আইন আছে, আইনগুলির প্রয়োগ নেই, বাস্তবায়ন নেই। এক্ষেত্রে দেখা যায় বহু আইনগুলি আপনার হয় গরিবের, দরিদ্র যারা আছে, যারা নিম্নবিত্ত আছে, তাদের ক্ষেত্রে প্রয়োগ ঠিকই হয়, কিন্তু বড় বড় যারা রাজকীয় ব্যবসায়ী, এদের ক্ষেত্রে কিন্তু আইনগুলি প্রয়োগ হয় না। যেমন ছোটখাটো যারা বেদাল করতেছে মিষ্টি দোকানে, অন্যান্য ক্ষেত্রে এক্ষেত্রে মোবাইল কোড ঠিকই হচ্ছে, কিন্তু যারা যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা, বিত্তশালীরা হাজার হাজার শত শত কোটি টাকার মাল মজুত করে রাখছে এবং ওই সমস্ত মালেতে কীট পতঙ্গ হয়ে যাচ্ছে, পোকা যাচ্ছে, কিন্তু এই মালগুলি, এই গম বা চাল, এগুলি কিন্তু তারা ঠিকই ভাঙিয়ে ময়দা তৈরি করছে, আটা তৈরি করছে। এই সমস্ত খাদ্যে কিন্তু বিষক্রিয়া হয়, যে এই সমস্ত রাজকীয়দেরকে কিন্তু ধরা হয় না। তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই সমস্ত রাজকীয়দেরকে ধরার জন্য সরকার কঠোর কোনো আইন প্রয়োগ করবে কিনা, এই বিষয়টা আমি জানতে চাই। ধন্যবাদ। আমরা আশা করি যে এই আইনটা সঠিকভাবে প্রয়োগ নির্বিশেষে এটা আইনটা প্রয়োগ করা হবে, কারণ এই আইনে তো প্রভিশন গুলো একদম সেই ম্যানুফ্যাকচারার থেকে শুরু করে ফাইনাল কনজিউমারের কাছে আসার পর্যন্ত এটা আইনি সেই সুযোগটা আছে, এবং আমরা আশা করছি যে এই আইনটা ভালোভাবে প্রয়োগ হবে আর কি। জি, তো আমরা আসলে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে ব্যবসায়ী, উৎপাদনকারী বা মজুতকারী, বিতরণকারী যেই হোক, তাদের ব্যাপারে তো মানে দায়িত্বগুলো আপনি বলছিলেন যে আইনে সঠিকভাবে বলে দেয়া আছে, এগুলোর জন্য কি আলাদা আলাদা প্রভিশন করে তাদের ডেফিনিশনও দেয়া আছে? এবং আপনি বলছিলেন যে একজন উৎপাদনকারী এবং এর মধ্যে দেখা যায় যে পরিবহন দিয়ে সেটাকে ডিস্ট্রিবিউশন করছে, যিনি পরিবহন করছেন উনি খাদ্য ব্যবসায়ী, এবং খাদ্য ব্যবসায়ীও এই আইনের আওতাভুক্ত। তার মানে এখানে খুব ওয়াইড একটা ডেফিনিশন দেয়া হয়েছে। তো আমরা আশা করব সবাই এটা ঠিক প্রয়োগ পাবে। আমাদের আরেকটা ফোন আছে। হ্যালো। জি জি বলুন। হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনাদের এই অনুষ্ঠানটা দেখছি। জি। নিরাপদ খাদ্য আইনটা। জি। আমি গাজীপুর থেকে সফল বলে। জি, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন কথা। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় খাবার, যেটা খেয়ে মানুষ বাঁচতেছে, সেই খাবারের আইনটা এত বছর পরে আপনারা এই বিষয়টা নিয়ে আসলেন। তাহলে আগে কি সমস্ত নিরাপদ খাবার ছিল, সব স্ট্যান্ডার্ড খাবার ছিল, এখন যেহেতু ওই স্ট্যান্ডার্ড নাই, সেই জন্য কি নতুন করে আইন করতেছেন, এই ধরনের কোনো বিষয়? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। একটা প্রশ্ন আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি দর্শক সবার কাছে একটা প্রশ্ন করতে চাই। জি বলুন, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে আমাদের সাথে কথা বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি আসলে কোশ্চেনটা করতে চাচ্ছি, আসলে ফুড সেফটি ল 2013, জি, এটা ইমপ্লিমেন্টেশন জি কিভাবে হবে? এটা আসলে বাংলাদেশে আমি যেভাবে দেখি যে হঠাৎ করে আমাদের এনফোর্সমেন্ট অথরিটি কোন একটা প্রতিষ্ঠানে গিয়ে তারা তাদের যে অথরিটি বা ল এনফোর্স করে। জি, আচ্ছা, অ্যাকর্ডিং টু 2013 ফুড সেফটি ল, আসলে কি ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং প্রাইমারি প্রোডাকশন, জি, এদের কি কোনো গাইডলাইন জি দেওয়া হবে কিনা, এবং সেই গাইডলাইন ইমপ্লিমেন্ট করার জন্য কতদিন সময় ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে দেওয়া হচ্ছে? এবং আমি বিশ্বাস করি
যে এই যে গাইডলাইনটা দিলে তারা গাইডলাইন অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যদি আমাদের ইমপ্লিমেন্টেশন এনফোর্সমেন্ট অথরিটির ইমপ্লিমেন্টেশনটা হয়, সেই ক্ষেত্রে কি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং আমাদের যে অথরিটি এদের একটা সমন্বয় সাধন হবে কিনা এই লর মধ্যে দিয়ে? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটির জন্য। তো ওনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে আসলে উনি বলতে চাচ্ছিলেন যে আইনে যদি কোনো গাইডলাইন দেয়া থাকে তাহলে একটা, এবং এর আগে আরেকজন প্রশ্ন করতেছিলেন যিনি, যার প্রশ্নটা ছিল যে এতদিন পরে আইন কেন, এতদিন আইন কি ছিল না, তার মানে কি আগে কি খাবারগুলো স্ট্যান্ডার্ড ছিল? আসলে আইন ছিল, এর আগেও অর্ডিন্যান্স ছিল একটা 1959-এ, তো সেগুলো যুগোপযোগী ছিল না, যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এখন খাবারের অনেক দিক আসছে, খাবারের মধ্যেও বৈচিত্র্যতা আসছে, এবং খাবারটাকে আপনি সংজ্ঞায়নের ক্ষেত্রে অনেক বিষয়গুলো চলে আসছে, সেটা আপনার আধুনিকরণের প্রয়োজন ছিল, এবং বর্তমানের প্রেক্ষাপটে একটা নতুন আইন একটা প্রয়োজন ছিল বলেই এটা সরকার বিবেচনা করেছেন বলেই, বা এর সাথে সংশ্লিষ্ট সবাই এটা উপলব্ধি করেছেন বলেই এখন আইনটা আসছে। তো আগে ছিল কিছু না, আশা করছি যে এখন আইনটা সুন্দরভাবে এটা বাস্তবায়ন হবে এবং এর সাথে সংশ্লিষ্ট সবাই এই আইনটা মেনে চলবেন। অবশ্যই আমরা তাই আশা করব। এই আইনে কি কি অপরাধগুলো রয়েছে? দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল যে গাইডলাইনের প্রসঙ্গ, এই আইনটা এখন পর্যন্ত আইন হিসেবে আছে, এবং এই আইনের আওতায় প্রয়োজনে আপনার বিধিবিধান, নীতি ইত্যাদি প্রণয়ন করা সম্ভব। তো আমরা আশা করি উনি যেরকম আশা করছেন যে প্রত্যেকের যারা যারা আছেন উৎপাদনকারী, বিতরণকারী, প্রত্যেকের জন্য যে একটা গাইডলাইন সত্যিকার অর্থেই দেওয়া যায়, তাহলে এটা সবার জন্য উপকার হবে। তো এবং এটাও আমরা আশা, ওনার মতো আমরা আশা করছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনা করবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন। জি, তো এই আইনে আসলে কি কি অপরাধ রয়েছে যে জামিনযোগ্য, অজামিনযোগ্য, একটু যদি আমাদেরকে বলতেন। এই আইনের ধারা 23 থেকে 42 পর্যন্ত যে বিধিনিষেধ, এই বিধিনিষেধ যে কেউ লঙ্ঘন করেন তাহলে এটা অপরাধ হবে। তো এই যে 23 থেকে 42 পর্যন্ত ধারা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে কিছু কিছু অপরাধ রয়েছে যেটা জামিনযোগ্য, আবার কিছু কিছু অপরাধ রয়েছে জামিন অযোগ্য, জামিন পাওয়া যাবে না। তো যেমন যদি আমরা যে বলেছি ধারা 23, যেখানে আপনার ভেজাল খাদ্যদ্রব্যে খাদ্য প্রস্তুত করেন, কোনো ভেজাল দ্রব্য এটা দেওয়া যাবে না, এটা যদি করেন তাহলে এটা জামিন অযোগ্য একটা অপরাধ। আবার কিছু কিছু অপরাধ রয়েছে যেমন জামিনযোগ্য, যেমন যদি বিজ্ঞাপনে অসত্য তথ্য প্রচার করেন, কিংবা যারা এই খাদ্য ব্যবসার সাথে জড়িত আছেন তাদের একটা দায় দায়িত্ব হচ্ছে যে এই পক্ষগণের যার কাছ থেকে তিনি কিনলেন পেলেন এগুলার রেকর্ড হিসেবে রাখা, এবং পরিদর্শক যখন আসবেন তারা যদি চান তাহলে এইসব আপনার রেকর্ডপত্র তারা দেখতে চাইতে পারেন এবং এটা দেখানো, যদি না দেখাতে পারেন সেটা একটা অপরাধ। তাহলে এই ধরনের অপরাধকে আমরা বলছি জামিনযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ। যদি আমাদের আজকের সময় স্বল্পতা রয়েছে, তো তারপরে যদি একটু খুব সংক্ষেপে বলতেন যে কোন কোম্পানি যদি এই আইনের বিধানগুলো লঙ্ঘন করে থাকে তাহলে এটা কে, এর জন্য কোন কর্তৃপক্ষ দায়ী থাকবেন? যদি কোম্পানি দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ ধারা 23 থেকে 42 পর্যন্ত কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ কোনো কোম্পানি যদি কোনো খাদ্য ব্যবসার সাথে জড়িত থাকে এবং তারা যদি কোনো একটা ধারা ভায়োলেট করে, সেই ক্ষেত্রে কোম্পানির যিনি মালিক, যিনি স্বত্বাধিকারী, যিনি পরিচালক, যিনি ম্যানেজিং ডাইরেক্টর, এমনকি যিনি সেক্রেটারি বা সচিব এই কোম্পানির, কিংবা এই কোম্পানির সাথে মানে ওই কাজের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন। তবে তাদের একটা ডিফেন্স এখানে রাখা আছে যে তারা দেখাতে হবে তাদেরকে, তারা যদি এটা দেখাতে পারেন তাহলে ডিফেন্স পাবেন যে এই অপরাধটা তাদের অজ্ঞাতসারে হয়েছে, অথবা তারা চেষ্টা করেছেন যাতে অপরাধটা সংগঠিত না হয় কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। যদি এইটা দেখাতে পারেন তাহলে একটা ডিফেন্স পাবেন, কন্ট্রোলের বাইরে ছিল বা তারা মানে এটা নিয়ে কিছু করার। তো এটা যদি তারা না দেখাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোম্পানি সাথে মালিক এবং অংশীদার, শেয়ার হোল্ডার, ডাইরেক্টর লায়াবল হবেন। আচ্ছা, তো এই আইনে বর্ণিত অপরাধগুলোর কি কি শাস্তির বিধান রয়েছে? এখানে শাস্তির বিষয়টা হচ্ছে এটা অর্থদণ্ড হতে পারে এবং
কারাদণ্ড, দুটোই। আবার উভয়টাই হতে পারে আর কি। সেপারেটলি আপনার অর্থদণ্ড দেওয়া যেতে পারে, আবার কারাদণ্ড দেওয়া যেতে পারে, আবার উভয় দণ্ডও দেওয়া, যেটা অপরাধের সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করে। আবার যদি প্রথমবারের মতো অপরাধ করলে এক ধরনের শাস্তি, আবার পরের বার যদি আবার একই ধরনের অপরাধ করেন বা আবার অপরাধ করেন তাহলে একটু বড় শাস্তি দেওয়া হয়। আচ্ছা, আমাদের কাছে আরেকটা ফোন আছে, আমরা একটু ফোন নিয়ে নিই। আচ্ছা, ফোন চলে গেছে। তো আমাদের সময় একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও এই বিষয় নিয়ে উপকৃত হয়েছেন। দেখতে থাকুন ল এন্ড অর্ডার, দেখা হবে আবারও।